সকালের বাংলাদেশে আমরা বিভিন্ন ধরনের আয়োজন রাখি। কখনো আমাদের সাথে এখানে যুক্ত হন নানান পেশার নানান শ্রেণীবর্গের মানুষেরা, যাদের কাছ থেকে আমরা তাদের অভিজ্ঞতা শুনি, তাদের জ্ঞান ভাণ্ডার থেকে আমরা সমৃদ্ধ হই। আজ তেমনই বিশেষ তিনজন মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা তাদেরকে একটু পরিচয় করে দিতে চাই। মিমি আমাদের সঙ্গে কারা যুক্ত রয়েছেন? আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, উপদেষ্টা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্টি টোবাকো ক্লাব। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মোহাম্মদ ইয়াসিন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্টি টোবাকো ক্লাব। এবং আমাদের সঙ্গে রয়েছেন মাইশা ফাহমিদা ইসলাম, সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্টি টোবাকো ক্লাব। আপনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। নিশ্চয়ই দর্শক এতক্ষণ ধরে যাদের কথা বললাম তারা কোন ক্লাব বা সংগঠনের সঙ্গে যুক্ত সেটি থেকে একটু ধারণা পাওয়া যাচ্ছে যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এন্টি টোবাকো নাকি মিমি? একদম। কি বিষয়টা নিয়ে আলোচনা করব আজ তাহলে? আজকে আসলে যে বিষয়টা আমরা সবসময় শুনে থাকি, সবসময় আমাদের চোখে বিভিন্ন জায়গায় লেখা পড়ে থাকে, এখানে ধূমপান নিষিদ্ধ, এখানে অমুক নিষিদ্ধ, তমুক নিষিদ্ধ, কিন্তু তারপরও সেটা যখন চোখের সামনে অহরহ হতে থাকে, মানে প্রচার আছে কিন্তু প্রয়োগটা নেই। আসলে আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, যে কিভাবে একটা তামাক মুক্ত সমাজ পেতে পারি আমরা, আমাদের তরুণদেরকে কিভাবে আমরা আরও কর্মশীল এবং আরও সৃষ্টিশীল করে দেখতে পারি, এবং সেখানে আমাদের দায়িত্বটা কি থাকতে পারে এবং কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। এবং আজকে বিশ্ব তামাক মুক্ত দিবস, সে কারণেই আমাদের আজকে এই আলোচনা। এবং এই আলোচনায় আমাদের তিনজন অতিথি রয়েছেন, তারা তিনজনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত। একজন শিক্ষক হিসেবে রয়েছেন, বাকি দুজন শিক্ষার্থী। তাদের সঙ্গে আলোচনা করতে চাই এই বিষয়টি নিয়ে। আমরা আলোচনা কি শুরু করব? আলোচনার শুরুতে আমরা সাধারণত যেটা বলে থাকি আমাদের দর্শকদেরকে, আমাদের অতিথিদেরকে, যেটা আমরা একটা স্বাভাবিক প্রশ্ন করে থাকি সাধারণ, যে তাদের সকালটা কিভাবে কাটে, একটু ব্যতিক্রমভাবে প্রশ্নটা করতে চাই। আজ আপনি আপনার দুই শিক্ষার্থীর সাথে এখানে এসেছেন, আজকের সকালটা আপনার কাছে কেন বিশেষ, বা আজকের সকালের অনুভূতিটা আপনার কাছে কেমন? ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আজকে ওয়ার্ল্ড নো টোবাকো ডে, বিশ্ব ধূমপান মুক্ত দিবস, এবং সেই দিবসে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের সকালটা ধরেন এই জন্য অনেক তাৎপর্যপূর্ণ যে ওয়ার্ল্ড নো টোবাকো ডেতে বসে আমরা কিভাবে তামাক থেকে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে মুক্ত করতে পারবো, এবং কিভাবে আমরা তামাক মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো, সেই বিষয়ে যখন আমরা কথা বলছি তখন নিঃসন্দেহে আজকের এই সকালটি খুবই তাৎপর্যপূর্ণ, খুবই সুন্দর একটি সকাল। আমি মূল আলোচনায় যাওয়ার আগে দু একটি তথ্য তুলে ধরি, তাহলে তামাকের যে ম্যাগনিটিউড, আমরা যে তামাকের ভয়াবহতার মধ্যে রয়েছে আর কি, সেটি আরও বোঝা তখন আর একটু সহজ হবে। বাংলাদেশ, স্যার, আমরা সেই তথ্যগুলোতে যেতে চাই। তার আগে একটু সকালটা বাকি দুজন শিক্ষার্থীর কিভাবে শুরু হয় সেটি নিয়ে একটু জানতে চাই। স্যারের সাথে আজকে এসে কেমন লাগছে? আজকের সকালটা আপনাদের জন্য স্পেশাল কি না? কেননা টেলিভিশনে একটি লাইভ প্রোগ্রাম নির্দিষ্ট সময়ের মধ্যে যেতে হবে, সেই অনুভূতিটা কেমন, বা এত সকালে রোজ ঘুম থেকে ওঠা হয় কিনা আপনাদের? ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাতে চাই যমুনা টেলিভিশনকে। আজকে বিশ্ব তামাক মুক্ত দিবস এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, এখানে আমাদেরকে নিয়ে আসা হয়েছে, কারণ আমাদের এমন এক্সপিরিয়েন্স আগে ছিল না, এখন হচ্ছে। আর আমাদের জন্য এটা খুব স্পেশাল কেন, আমাদের কাজটা হচ্ছে সচেতনতা সৃষ্টি। একটা টেলিভিশন প্রোগ্রাম, এটা বাংলাদেশব্যাপী, এবং যমুনা টেলিভিশন অবশ্যই বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে আছে। সুতরাং এখান থেকে যদি আমরা একটা বার্তা আমরা পৌঁছে দিতে পারি তরুণ প্রজন্ম যারা আছে তাদের কাছে এই তামাক বিষয়ক, সুতরাং এই যে একটা প্ল্যাটফর্মে আমরা আসতে পেরেছি, সেরকম একটি সকালই আজকে সকালটা নিশ্চয়ই। তাহলে সেই সকালটা খুবই স্পেশাল, কারণ আমি যেটা মানে এতদিন চেয়ে এসেছি সেটা এখন একটা অপরচুনিটি এসেছে এই সকালের মাধ্যমে। মাইশার কাছে একটু জানতে চাই, সকাল কিভাবে শুরু হয় আপনার স্বাভাবিক অন্য দিনগুলোতে, এবং আজকের সকালটার সাথে সেগুলোর কোনো পার্থক্য রয়েছে কিনা? জি, অবশ্যই পার্থক্য রয়েছে। আমি অন্যান্য সময় একই টাইমে ঘুম থেকে উঠি, কিন্তু আজকের ঘুম থেকে ওঠা অন্য দিনের থেকে অন্তত আলাদা। কারণ আজকে আমার এমন একটা দিন যেটা ক্লাবকে আমি একদম সারা বাংলাদেশ পর্যায়ে আমি দেখাতে পেরেছি, এবং আমাদের ক্লাবের যে কার্যক্রমগুলো, এবং আজকের যে এন্টি টোবাকো দিবস যেটা ওয়ার্ল্ড, সেখানে আমাদের যে মাদক মুক্ত আমরা কীভাবে পরিবেশ গঠন করতে পারবো সেটা একটা তাৎপর্য, বা আমাদের যে কারণ বা অ্যাক্টিভিটিসগুলো আমরা সবার সামনে তুলে ধরতে পারবো, এই যে একটা আগ্রহ, সেটা আমার মনে হয় এক্সাইটমেন্ট কাজ করছে আর কি। জি, অন্যান্য দিন থেকে
একদমই আলাদা এবং একটা সুন্দর একটি দিন আজকে। তুমি আমরা আমাদের তিনজন অতিথির কাছে তাদের সকালটা কিভাবে শুরু এবং আজকের সকালটা কোনো স্পেশাল কিনা সেটি তো জানলাম। তো এবারে মনে হয় আমরা একটু মূল আলোচনায় যেতে পারি যে আজকে বিশ্ব তামাক মুক্ত দিবসটা শুরুটা কি আপনি করবেন? স্যারের কাছে একটু প্রথম প্রশ্ন জানবার ইচ্ছা এটা, যেমনটা আমরা আসলে শুরুতেই বলছিলাম যে আমরা এত কিছু এত প্রচারণার পরেও আমরা প্রকাশ্যে সবকিছু করছি। তামাকের বিষয়টি যদি আমি পয়েন্ট করি, আমরা বিভিন্ন জায়গায় যেখানে দেখতে পাই যে তামাক মুক্ত পরিবেশ বা ধূমপান নিষিদ্ধ, সেসব জায়গাতে দ্বিধার্সে সবাই দেখা যায় লোকসম্মুখে ধূমপান করছেন। তো এখন বাংলাদেশে তামাক যারা ব্যবহার করেন বা তামাক সেবন করেন তাদের সংখ্যাটা কি দিনকে দিন বাড়ছে নাকি কমছে? এবং বাস্তব চিত্র, আপনি যেহেতু এটার সাথে আছেন, আপনি বেশ ভালো করে বলতে পারবেন এটার বাস্তব চিত্রটা আসলে আপনাকে কি বলে এবং এর সামাজিক ক্ষয়ক্ষতির হিসেবটা যদি একটু আমাদেরকে অল্প করে জানান। ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশের যে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম সেটি সুন্দর একটি বাংলা শ্লোকে বলা যেতে পারে আর কি, সুন্দর একটি বাংলা প্রবাদ ব্যবহার করে এটি তুলে ধরা যেতে পারে। যেমন বাংলা একটা প্রবাদ আছে যে চোরকে বলো চুরি করতে আর গৃহস্থরে বলো হচ্ছে সজাগ থাকতে। আমাদের যে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম হয়েছে সেটি হচ্ছে সেরকম। আপনি দেখবেন যে বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ আইন রয়েছে, 2005 সনে তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হয়েছে, 2013 সনে এসে সেটি সংশোধন হয়েছে এবং 2015 সনে আবার একটি বিধিমালা প্রণয়ন করা হয়েছে। ইভেন 2024-এও একটা বিধিমালা বা আইনের সংশোধনী এদিকে অগ্রসর হচ্ছে। কিন্তু আইনের কিন্তু আমাদের ব্যত্যয় নেই, আইনের কিন্তু আমাদের ঘাটতি নেই। ইভেন বাংলাদেশ যে WHO-র যে FCTC যেটি ফ্রেমওয়ার্ক কনভেনশন ফর টোবাকো কন্ট্রোল যেটি আর কি, সেটিরও কিন্তু সিগনেটরি আর কি। তো আইন বা আমাদের নির্দেশনা বা আমাদের বিধির কোনো ঘাটতি নেই। কিন্তু যেটি হলো আপনি যেটি উল্লেখ করলেন যে রাস্তাঘাটে আপনি বেরোলে দেখবেন যে সিগারেট টানছে আর কি, ধূমপান করছে আর কি, এবং সেখানে কিন্তু আইনের মধ্যে রয়েছে যে কেউ যদি প্রকাশ্যে ধূমপান করে তাহলে তার 300 টাকার মতো জরিমানা আর কি। তো সেটি যেমন হচ্ছে বাস্তবায়ন হয় না, আবার হচ্ছে যারা সাধারণ মানুষ আর কি রাস্তায় জ্বলন্ত সিগারেট নিয়ে হাঁটছে আর কি, তারা এটাকে ভ্রুক্ষেপও করছে না আর কি। তো যে কারণে আমি এই প্রবাদটা উল্লেখ করলাম। আপনি তামাকের যে ভয়াবহতা বাংলাদেশে সেই ম্যাগনিটিউডটা বোঝার জন্য আমি দু একটা ভাইটাল স্ট্যাটিস্টিক্স উল্লেখ করতে চাই। আপনি দেখবেন যে বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ যেটি পৃথিবীর অন্যতম বৃহৎ তামাক কনজিউমিং একটি কান্ট্রি। বাংলাদেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী প্রায় 35.3% তামাক এবং তামাকজাত পণ্য ব্যবহার করে থাকে এবং প্রতি বছর প্রায় 1,61,000 মানুষ এই তামাক এবং তামাকজাত পণ্য ব্যবহারের কারণে মৃত্যুবরণ করে থাকে। এবং একই সাথে প্রায় 15 লক্ষ মানুষ প্রতি বছর এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে, সে ক্যান্সার, হার্ট ডিজিজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। এক হলো যে তারা অসুস্থ হচ্ছে এবং একই সাথে এর চিকিৎসা ব্যয় মিটাতে গিয়ে পরিবারগুলো একেবারে সর্বশান্ত হয়ে যাচ্ছে আর কি। তো বাংলাদেশের যে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম আর কি সরকারের পক্ষ থেকে বেসরকারি পর্যায়ে বিভিন্ন ধরনের উদ্যোগ রয়েছে আর কি, কিন্তু সেই উদ্যোগ আমি বলবো যে পর্যায়ে রয়েছে বা যে ধরনের প্রচারণা রয়েছে তামাক কোম্পানিগুলোর যে প্রচারণা সেটি তার চাইতে অনেক গুণে বেশি, যে কারণে আমরা প্রতি বছরই দেখছি যে এই তামাক সেবনকারীর সংখ্যা বাড়ছে এবং তামাক কোম্পানিগুলো লাভ করছে। এবং বাংলাদেশের যে তামাকের সিংহভাগ যে কনজিউম করা হয় মূলত 3টা কোম্পানি থেকে আর কি। তার মধ্যে আপনার ধরেন ব্রিটিশ আমেরিকান টোবাকো আছে, তারপরে ফিলিপ মরিস আছে, জাপান টোবাকো আছে। এই 3টা কোম্পানি বহুজাতিক এবং তাদেরই মূল বৃহৎ শেয়ারটা হচ্ছে তাদের কাছে, এই মার্কেটের বৃহৎ অংশটা তারা করে থাকে আর কি, নিয়ন্ত্রণ করে থাকে। এবং আপনি এই কোম্পানিগুলোর যদি ট্রেন্ড দেখেন দেখবেন যে প্রতি বছর তারা লাভই করে যাচ্ছে, আরও লাভ করে যাচ্ছে আর কি। আমি দেখলাম গতকাল একটা পত্রিকাতে দেখলাম যে গত বছরে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি কম লাভ করেছে, তারপরে তাদের শেয়ার হোল্ডারের জন্য 300% তারা বেনিফিট ঘোষণা করেছে। স্যার আমরা আরো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা একটু আমাদের আরো দুজন রয়েছেন আমাদের সঙ্গে, ইয়াসিন এবং মাইশা, দুজন বিশ্ববিদ্যালয় পর্যায়ে কাজ করে। তো বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলো বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন রয়েছেন, সামাজিক সংগঠন রয়েছেন, এটি একটি নিশ্চয়ই সামাজিক সংগঠন হিসেবে কাজ করে এই ক্লাবটি, অ্যান্টি টোবাকো ক্লাব। সো সেই ক্লাবের কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাই দুজনের কাছ থেকে। কোনো একজন একটু রেসপন্স করবেন যে আপনারা আসলে কি করেন, কিভাবে করেন, কার্যক্রমগুলো কি, আপনাদের ক্লাবের গোল বা লক্ষ্যটা কি? আচ্ছা,
আমাদের যেই ক্লাবটা আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যান্টি টোবাকো ক্লাব 2022 সাল থেকে এটার যাত্রা শুরু। তো আমাদের মূল টার্গেট হচ্ছে, যেমন সিগারেট কোম্পানিগুলো যারা আছে তাদের টার্গেট তরুণ প্রজন্ম, কারণ তারা যদি একদম রুট লেভেল থেকে, যখন একটা ছেলে বাচ্চা সে জানে না এখনো, মানে সচেতন না, ওই পর্যায়ে থেকে যখন জানে না যে ওই পর্যায়ে যখন তাকে তামাককে ধরিয়ে দেওয়া হয়, পরবর্তীতে কিন্তু এই যে একটা চেন শুরু হয়ে যায়, যখন সে অ্যাডিক্টেড হয়ে যায় এখান থেকে আর ফিরতে পারে না। তো তারা যেভাবে টার্গেট করছে যে তরুণ প্রজন্ম যারা আছে তাদের হাতে এটা তুলে দিবে, আমরাও একটা টার্গেট নিয়েছি যে তরুণ প্রজন্ম থেকে এটা আমরা সরিয়ে রাখার চেষ্টা করব। সেই উদ্যোগে আমাদের এই পথ চলা শুরু। স্যার আছেন আমাদের, খুব সুন্দর গাইডলাইন দেন এবং আমাদের যা প্রয়োজনীয় স্যার সে বিষয়েও আমাদের সাহায্য করেন। সুতরাং এই যে একটা আমাদের যেই কাজটা, এটা শুরু থেকে আমাদের টার্গেট তরুণ প্রজন্ম। আমরা যদি এদের থেকে দূরে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে তাদের আর কাস্টমার থাকতে পারছে না। তো কাস্টমার না থাকলে তাদের ব্যবসাও থাকবে না। আমরা অবশ্যই 2024 আগস্ট পরবর্তী যে সময়, জুলাইয়ের যে সময়, এর পরবর্তীতে আমরা অবশ্যই বিশ্বাস করতে চাই যে সব কিছুই সম্ভব। অনেক সময় এই যে তামাকের যে বিষয়টা, এটা নিয়ে যখন আমরা বিভিন্ন ক্ষেত্রে যখন সচেতন করতে যাই, আমরা হাসি ঠাট্টারও শিকার হই, কিন্তু আমরা আশাহত হচ্ছি না, আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা চাচ্ছি যেন এই যে আমাদের ধারাটা, আমরা একদিন অবশ্যই আমরা বিশ্বাস করি যে আমরা অবশ্যই জয়লাভ করব। এবং এই যে যেই যুদ্ধটা, আমরা একটা জিনিস দেখতে চাই যে আমাদের যে অ্যাস্ট্রে আছে, অ্যাস্ট্রেতে আমরা ফুল দেখতে চাই, ওইখানে আমরা চাই না আমরা ওইখানে ফুল দেখতে চাই, অ্যাস্ট্রেতে ফুল দেখতে চাই। ইয়াসিন, আপনার কাছে আপনাদের ক্লাবের অন্তর্ভুক্তের লক্ষ্য এবং আপনাদের স্বপ্নটার কথা শুনলাম, ক্লাব কিভাবে কাজ করে এটাতে মাইশার কাছে আমরা আসতে চাই। তবে তার আগে মনে হয় মিমি আমাদেরকে একটা বিরতিতে যেতে হবে এবং দর্শক খুব দ্রুতই আমরা ফিরছি বিরতি থেকে। আমাদের এই আলোচনায় আপনারা যুক্ত থাকবেন আশা করি, কারণ আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনায় বসেছি। সকালে বাংলাদেশের সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ সকালের বাংলাদেশ দেখছেন আপনারা। আপনাদের সাথে আছি আমি মিমি এবং আমি দেবাশিস রঞ্জন সরকার। আমরা আলোচনা করছিলাম বিশ্ব তামাক মুক্ত দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যান্টি টোবাকো ক্লাব নিয়ে তারা কি করছেন এবং কিভাবে করছেন সেটি নিয়ে আমাদের সঙ্গে উপস্থিত তিনজন অতিথির মধ্যে মোহাম্মদ ইয়াসিন, তিনি জানাচ্ছিলেন, যিনি যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যান্টি টোবাকো ক্লাবে। তারা জানাচ্ছিলেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ক্লাবটি কি শব্দ নিয়ে প্রতিষ্ঠা হয়েছে এবং তারা কি কাজ করতে চান। এবারে মাইশার কাছে একটু যেতে চাই, যিনি সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যান্টি টোবাকো ক্লাব। এই যে আপনাদের একটি লক্ষ্য রয়েছে বা স্বপ্ন রয়েছে, কি কি করেন আসলে ক্লাবের পক্ষ থেকে, রেগুলার অ্যাক্টিভিটিসগুলো কি, সেটি যদি দর্শকদেরকে জানাতেন। জি, আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো সেটা আসলে পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে। আর সেখানে আমাদের কয়েকটা অ্যাক্টিভিটিস করা হয়। প্রথমত হলো ক্লাস ক্যাম্পেইন করা, সেখানে যে আমরা সচেতনতা গড়ে তুলি এবং আমাদের ক্লাব সম্পর্কে জানাই। এবং যারা সমস্যাগ্রস্ত, আমাদের অধিকাংশই দেখছি আমরা যারা তরুণ সমাজ, তারা কিন্তু মাদকাসক্ত হচ্ছে, কিন্তু আবার এটা থেকে নিরাময় হতে চাচ্ছে, কিন্তু তারা হতে পারছে না। এই যে সমস্যা, তারা কিভাবে সমাধান করবে, কোন জায়গায় যাবে, এই যে একটা লক্ষ্যবস্তু, সেটা কিন্তু আমরা তাদের সামনে তুলে ধরি। আরেকটা যে আমাদের কার্যক্রম, সেটা হলো যে আমাদের বিভিন্ন ধরনের সেমিনার করা হয়, যেখানে আমাদের স্যার এবং বিভিন্ন ধরনের গবেষকরা এবং ডাক্তার, তারপর সাইকোলজিরা তারা আসেন এবং আমাদের যারা শিক্ষার্থীরা আছে বিভিন্ন ধরনের ক্যাম্পাস থেকে তারা আসেন এবং সেখানে তারা সমস্যাগুলো এবং তার কীভাবে সমাধান হয় সেটাও তাদের থেকে নেওয়া হয়। এবং আমাদের যে গবেষকরা আছে তারা তাদের মানে কারণগুলো, উপস্থাপনা সব কিছুই তাদের সামনে জানান। এতে করে যেটা হচ্ছে, তারা কিন্তু সচেতন হচ্ছে এবং এই মাদকাসক্তির যে কারণ বা কি হতে পারে সেটা সম্পর্কে তারা অ্যাওয়ার হয়ে যাচ্ছে। এই যে আবার আরেকটা জিনিস হয়ে থাকে আমাদের কার্যক্রমে, সেটা হলো যে র্যালির মাধ্যমে পুরো ক্যাম্পাসে আমরা যে একটা সজাগ একটি সংগঠন, একটা কমিউনিটি, এটা আমরা সবার সামনে তুলে ধরি, যার মাধ্যমে পুরো ক্যাম্পাস জুড়ে যে আমাদের এখানে এসে তারা যে সমস্যাটা সমাধান করতে পারবে বা একটা আশার অনুরূপ একটা দিক খুঁজে পাবে, সেটা কিন্তু খুঁজতে পারে। আমার একটু জানার আগ্রহ, তিনজনের কাছেই আগ্রহ, সেটা হচ্ছে এই যে সচেতনতামূলক কার্যক্রম করছেন, ক্লাসে গিয়ে মানুষকে উৎসাহিত করছেন, র্যালি করছেন, তো এতে কি, আমি শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিয়েই বলতে চাই যে এতে কি বিশ্ববিদ্যালয়ের মধ্যে
তামাকের সহজলভ্যতাটা কমেছে কিনা, কিংবা বিশ্ববিদ্যালয়ের ঠিক গেটের বাইরে যে সিগারেটের দোকানগুলো সেগুলো এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিনা, বা কোনো দৃশ্যমান ইম্প্যাক্ট কি চোখে পড়ছে আপনাদের? জি পড়েছে। ইভেন এটার উদাহরণ হিসেবেও কিন্তু আমাদের একবার সেমিনারে উত্থাপন করেছে যে একজন তার বাবা এবং সে নিজে কিন্তু দুজনেই মাদকাসক্ত ছিলেন, এবং আমাদের এই সেমিনার এবং এখানে এসে কারণ জানার পর তারা দুজনে কিন্তু মাদকাসক্ত থেকে নিরাময় হয়েছে, এবং তারা এখন প্রমিস করেছে তারা আর করবে না, এবং তারাও এই অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, এবং তাদের এই অ্যাক্টিভিটিস কারণে তারা আমার কারণ বা বিভিন্ন ধরনের সচেতনতামূলক বার্তা তারা কিন্তু সবার কাছে পৌঁছে দিয়েছে। এটা একটা আমাদের জন্য একটা বড় ধরনের উপহার যে আমরা একজনের মাধ্যমে আরো অনেকজনকে আমরা এরকম নিরাময় দিতে পারছি আমাদের ক্লাবের কার্যক্রমের মাধ্যমে। না, আমি একটা পয়েন্ট যোগ করি আর কি। নিশ্চয়ই। আপনি দেখেন এই যে ফিলিপ মরিস যে মাল্টিন্যাশনাল কর্পোরেশন আর কি, এই কোম্পানির সিইও, আমি একটি স্টেটমেন্ট আর দেখেছিলাম এরকম, এই এন্টি টোবাকো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্টি টোবাকো ক্লাবের যাত্রা শুরুর ওই সাম্প্রতিক সময়ে আর কি, তার বক্তব্যটা ছিল এরকম যে আমরা যদি তরুণ প্রজন্মকে যদি তামাককে আকৃষ্ট করতে না পারি তাহলে এই তামাক কোম্পানিগুলো আর কোনো ভবিষ্যৎ নেই। তো সেটি আমাদের জন্য একটা বিশাল ধাক্কা ছিল আর কি, এবং সত্যিকার অর্থেই যদি তরুণদেরকে এখান থেকে দূরে রাখা যায় তাহলে কিন্তু তাদের কোনো ভবিষ্যৎ নেই। কারণ প্রতি বছর যে একটা বিরাট একটা চাঙ্ক পপুলেশন এই ইয়ুথ এজের মধ্যে ঢুকছে, তারাই কিন্তু নতুন তামাকের কনজিউমার হিসেবে কিন্তু আবির্ভূত হচ্ছে, এবং আপনি যদি তাদেরকে দূরে রাখতে পারেন সত্যি তাদের ভবিষ্যৎ নেই। এবং সেখান থেকেই মূলত আসলে আমাদের ভাবনাটা শুরু হয়েছিল যে আমাদের শিক্ষার্থীদেরকে যদি আমরা মোবিলাইজ করতে পারি এবং বিশ্ববিদ্যালয়ে যদি এরকম একটা বাজ তৈরি করতে পারি এবং তামাকের যে ক্ষতিকর দিক সেগুলো যদি তুলে ধরতে পারি, তাহলে কিন্তু এক হলো যে আমাদের ছেলে মেয়েদেরকে যেরকম তামাক থেকে একটু দূরে রাখা সম্ভব হবে, এবং সেই মডেলটা অনুসরণ করে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তারাও কিন্তু এগিয়ে আসতে পারে। সেই লক্ষ্য থেকেই মূলত হলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্টি টোবাকো ক্লাবের যাত্রা শুরু হয়েছিল, এবং আমরা বাই দিস টাইম এই 2022 থেকে এই সময়ের মধ্যে আমরা অনেকগুলো সেমিনার করেছি, আমরা অনেক র্যালি করেছি, যেটি আমার শিক্ষার্থীরা উল্লেখ করেছে আর কি, অনেক সায়েন্টিফিক সেমিনার আমরা করেছি যেখানে এক্সপার্ট লোককে আমরা নিয়ে এসে ছেলেমেয়েদের সামনে তাদের এই তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে তুলে ধরেছে এবং এর থেকে পরিত্রাণের উপায় কী সেগুলো তুলে ধরেছে, যেটির মাধ্যমে তাদের একটা নলেজ লেভেল সেটি ডেফিনেটলি আপ হয়েছে। এবং আমি সবসময় একটা জিনিস তাদেরকে উৎসাহিত করে থাকি যে তোমরা চেঞ্জ এজেন্ট হয়ে যাও, তুমি নিজে তো পরিবর্তন হবেই আর কি, নিজে তো তামাক থেকে দূরে থাকবে এবং সেই অন্যকেও তামাক থেকে দূরে থাকার জন্য সবসময় উৎসাহিত করবে। এটি আপনি অ্যাওয়ারনেস লেভেলের কথা বলছেন, কিন্তু এর সঙ্গে তো সরকার, রাষ্ট্র সবার এক ধরনের কি বলে ভূমিকা সম্পৃক্ততা রয়েছে। এবং বিশেষ করে একটি প্রশ্ন আমরা করতে চাই মিমি, তাই না, যে তামাক কর যদি বৃদ্ধি করা হয়, প্রতি বছরই জানি বাজেটে সিগারেটের দাম বাড়ে, তারপরে কিন্তু কনজিউম কমছে না, কর বৃদ্ধি করলে তামাকের ব্যবহারের একটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, সেটি মনে করেন কিনা? এটা একটা খুব সাধারণ টুল আর কি, এটি সারা পৃথিবীতে ব্যবহার করা হয় যে যদি তামাকের দাম বেড়ে যায় আর কি, এবং এটি কিছুটা হলেও কার্যকর আর কি। আপনি যে প্রোডাক্টের দাম ধরেন আজকে 5 টাকা আছে, সেটা যদি আগামীকাল 25 টাকা হয়ে যায় তাহলে কিন্তু এটা ইকোনমিক্সের সাধারণ যে তত্ত্ব আর কি, সাধারণ যে থিওরি, সেখান থেকেই প্রমাণিত যে তার ব্যবহার একটু হলেও কমে যাবে। তো সেই থিওরিটা ব্যবহার করা হয় প্রতি বছর, দেখবেন যে যখন এই ইয়ের সময় আসে, বাজেট আসে আর কি, তখন একটু করে ট্যাক্স বাড়ানো হয়, সেটি আমাকে সাধুবাদ জানাই। এবং এটির ফলে যেহেতু প্রোডাক্টের দাম বেড়ে যায় এবং ব্যবহারীর সংখ্যাও কিছুটা হলেও কমে যায়। কিন্তু আদৌ কি কমে স্যার, নাকি দাম বেড়ে গেলে যারা ব্যবহার করেন তারা অন্য কম দামের তামাকে শিফট করেন? এটাও সত্য, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে যে একেবারে টু দা পয়েন্টে এই ধরনের রিসার্চ, যে ধরেন আমরা এই আপার টায়ার যেটি আর কি, ধরেন বিভিন্ন, আমি ব্র্যান্ডের নাম বলতে চাই না আর কি, আপার ব্র্যান্ডের যে সিগারেটগুলো আছে বা তামাক পণ্যগুলো আছে, সেগুলো দাম বাড়ার ফলে তারা যে নিচের টায়ারে আসছে না, এখন কতটুকু আসছে সেগুলো ওই রকমভাবে একেবারে প্রিসাইজ কোনো গবেষণা আমার চোখে পড়েনি আর কি বাংলাদেশের প্রেক্ষাপটে। তবে ডেফিনেটলি ধরেন যে এই যদি দাম বাড়ানো হয় আর কি, তাহলে কিছুটা ব্যবহার কমে, এটি লক্ষ্য করা গেছে এবং এটা বিভিন্ন গবেষণায় এটা এসেছে আর কি। তবে আপনি যতক্ষণ পর্যন্ত ওই যে শুরুতে যে প্রবাদটা বললাম আর কি, যে আমাদের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমটা হচ্ছে এরকম যে চোরকে বলে চুরি করে, কারণ আপনি দেখবেন যে ব্রিটিশ আমেরিকান টোবাকো, একটা এক্সাম্পল যদি দেই, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির যে পরিচালনা পর্ষদ আছে সেখানে 6 থেকে 7 জন, ইফ আই এম নট, আজকের যে কিছুদিন আগের ঘটনা এটা সত্য, এখন আজকে বা গতকাল এটা চেঞ্জ হয়েছে কিনা জানি না,
আপনার 10% শেয়ার রয়েছে সরকারের, এবং সেখানে প্রায় 6 জন থেকে 7 জন সাবেক আমলা সচিব মর্যাদায় তারা ওখানে বোর্ডে রয়েছেন আর কি। এবং ধরেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা এখান থেকে বেনিফিটেড, এরকম খবর হরহামেশাই পত্রিকাতে বের হয়েছে। এখন কথা হচ্ছে যে আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে চান, আবার আপনি এটার পরিচালনা পর্ষদে রয়েছেন আর কি, তো সেটা তো একসাথে হতে পারে না, সাংঘর্ষিক ব্যাপার। এবং আপনি যদি এটার যে এই মানে অর্থনৈতিক ক্ষতির যে মানে মূল্যায়ন যেটি বিভিন্ন গবেষণায় মানে আসে আর কি, সেটাতে দেখা যায় যে প্রতি বছর প্রায় 30,560 কোটি টাকা আমাদের অর্থনীতি থেকে শুধু এই তামাক ব্যবহারের কারণে এটা চলে যাচ্ছে। এটি 2018 পরিসংখ্যান, এবং আমি শিওর যে এই 5-6 বছরের মধ্যে এই পার্সেন্টেজ এবং এই ট্রেন্ডটা ডেফিনেটলি নিচে যাওয়ার কথা ডেফিনেটলি। এবং সেইটা গেল হচ্ছে অর্থনৈতিক ক্ষতি। এর সাথে যে উৎপাদনশীলতার যে ক্ষতি হচ্ছে, যে একজন মানুষ যখন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে তার দ্বারা যে সেবাটা রাষ্ট্র পাচ্ছিল সেই সেবাটা আর পাচ্ছে না। একজন শিক্ষার্থী যখন তামাকে আক্রান্ত হচ্ছে তার যে পড়াশোনার ক্যাপাসিটি সেটি যখন নিচে নেমে যাচ্ছে, শ্রিঙ্ক করে যাচ্ছে আর কি, সেই যে উৎপাদনশীলতার দাম অথবা আপনার যে লাইফ এক্সপেক্টেন্সি কমে যাচ্ছে, এইটার তো আর গবেষণা করে ওইভাবে আপনি অর্থনৈতিক ভ্যালুতে এটা মূল্যায়ন করতে পারবেন না। এবং সেটার যে ভয়াবহতা সেটাই বন্ধ করা মানে উচিত। আজকে যেহেতু বিশ্ব তামাক মুক্ত দিবস, এবং সেখানে আমাদের আহ্বান থাকবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা যে অ্যান্টি টোবাকো ক্লাবটা করেছি আর কি, আমার যে শিক্ষার্থী এখানে আছে, এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই মডেলটা যদি মানে রেপ্লিকা করা যেত আর কি, এটি যদি করা যেত আর কি, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলে যে অ্যান্টি টোবাকো ক্লাব করে সেখানে ছেলে মেয়েদেরকে তামাক বিরোধী প্রচারণা করা এবং তাদের সামনে তামাকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা, এবং একই সাথে যে আইন রয়েছে এক্সিস্টিং সেই আইনটার যথাযথ প্রয়োগের মাধ্যমে ছেলে মেয়েদেরকে তামাকের ব্যবহার থেকে অন্তত যদি মানে দূরে রাখা যায় বা নতুন তারা যেন ভোক্তা না হয় তামাকের, সেই প্রচেষ্টাটা আজকের দিনে আমাদের প্রত্যাশা। আমরা আরো আলোচনা করতে চাই, তবে আরেকটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। বিরতি থেকে এসে আবারও এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। একদম দর্শক, আবারও একটা বিরতিতে যাওয়ার সময় হলো, আয়োজনের শেষ বিরতিতে যাচ্ছি। দর্শক, আয়োজনের শেষ বিরতি থেকে ফিরলাম, আপনাদের সাথে আছি আমি মিমি এবং আমি দেবাশিস। আমরা আলোচনা করছিলাম তামাক নিরুৎসাহিত করবার বিষয় নিয়ে। আমাদের সঙ্গে দুজন শিক্ষার্থী রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যান্টি টোবাকো ক্লাবের, এবং একই সঙ্গে একজন শিক্ষক রয়েছেন। আমরা দুজন শিক্ষার্থীর কাছে শুরুতেই যেতে চাই। রয়েছেন মাইশা এবং ইয়াসিন। কি স্বপ্ন দেখেন আসলে? সবচেয়ে বড় কথা গণমাধ্যমের ভূমিকা, বা বিষয়টা হচ্ছে যে আমরা তো ছোটবেলা থেকেই দেখেছি যে আসলে সিগারেট খাওয়া এক ধরনের হিরোইজম, এটা আমাদের নাটকে দেখানো যাচ্ছে, সিনেমায় দেখানো হচ্ছে, বিভিন্ন জায়গায় গণমাধ্যমে এটা, এবং সেটি মানুষকে উৎসাহিত করছে। তো আপনারা কি স্বপ্ন দেখেন বা কোন জায়গায় চেঞ্জগুলো আনা দরকার বলে মনে করেন? আপনার কাছে শুরুতেই যাব, তারপরে মাইশার কাছে যাব, এবং সংক্ষেপে যদি আমাদেরকে বলেন, কারণ আমরা শেষ অংশে রয়েছি, খুব সংক্ষেপে উত্তরটি চাই। হ্যাঁ, আপনি যেভাবে বললেন যে মিডিয়ার কি ভূমিকা হতে পারে, আমরা এতদিন যাবৎ দেখে আসছি মিডিয়ার ম্যাক্সিমাম বলা যেতে পারে যে এটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট। কারণ আমরা কিছুদিন আগে খুবই আলোড়ন সৃষ্টিকারী একটা সিনেমা হয়েছে যেটাকে বরবাদ, সাকিব খানের। এটাই A to Z পুরোটাই ধূমপান এবং বিভিন্ন ধরনের মাদক গ্রহণ, এটাকেই দেখানো হয়েছে। সুতরাং আমরা চাচ্ছি মিডিয়ার মাধ্যমেও ভালো কিছু করা যায়। আমি যদি উদাহরণ হিসেবে আমাদের এই যমুনা টেলিভিশনের কথা বলি, এটা কিন্তু বাংলাদেশের একদম প্রান্তিক থেকে শহর পর্যন্ত সবাই দেখে। তো এখানে আমি দুটো কথা বলতে চাই। আমার একজন ফুপা এবং একজন চাচা, দুজন ক্যান্সারে মারা গেছে। তো আমি এদের দুজনকে দেখেছি যে কিভাবে ধীরে ধীরে মারা যায়। তাদের একটা অভ্যাস ছিল যে তাদের একটা দেশলাইয়ের বেশি লাগতো না, মানে দিনের মধ্যে সিগারেট খাওয়ার জন্য একটা দেশলাইয়ের বেশি লাগতো না, কারণ একটার মানে চেইন স্মোকার যেটাকে বলা হয়, একটার পরে একটা। সুতরাং এই যে একটার পরে একটা খেতে খেতে একটা সময় ক্যান্সারের যে ভয়াবহতা, একটা পরিবার কিভাবে নিঃশেষ হয়ে যায়। আমরা শুধু দেখাইতেছি হিরোইজম না দেখা এটার পিছনে যে সাইডটা আছে, যেটাই আমরা দেখাইতে পারি যে হ্যাঁ ডার্ক পার্টটা কি, এই ডার্ক পার্ট যদি আমরা দেখাইতে পারি, এগুলো যদি আমাদের নাটক, সিনেমা, গল্পে যদি প্রমোট করা যায়, সিনেমা, গল্প, এবং সেখানে আসলে দর্শকের মনে এক ধরনের প্রভাব পড়বে যে অবশ্যই প্রভাব পড়বে। স্মোকিং আসলে হিরোইজম না, স্মোকিং আসলে এক ধরনের মৃত্যুর ঝুঁকি তৈরি করে এবং ভয়াবহতা তৈরি করে। সেটি আমি একটু যেতে চাই মাইশার কাছে। আপনার কি স্বপ্ন দেখেন বা কি ভাবছেন আপনি এই বিষয়টা নিয়ে? জি, আমার যে প্রত্যাশা সেটা হলো যে কর্মজীবনে যেসব কোম্পানিগুলো আছে তারা যেন ডোপ টেস্টে বাধ্য করে, এবং দেখা যাবে কি মানুষ
মানে চাকরিতে নিয়োগ দেওয়ার সময় কর্মীকে নিয়োগ দেওয়ার আগেই ডোপ টেস্ট করা। জি জি, যাতে করে মানুষ বাধ্য হয় যে মাদক থেকে নিজেকে দূরে রাখার জন্য, শুধুমাত্র একটা চাকরি পাওয়ার জন্য। এতে করে কি হবে, এটা খুবই প্রভাব পড়বে একটা মানে জব প্রিপারেশন নেওয়ার জন্য একটা তরুণীর কাছে। সে করবে, সে মাদক সে শুরু থেকেই, সে কৈশোর থেকেই বা যৌবন থেকে সচেতন হতে থাকবে যে আসলে আমি মাদক গ্রহণ করলে কিংবা আমি তামাক গ্রহণ করলে আসলে ডোপ টেস্ট এটি ধরা পড়লে আমি কোথাও কোনো কর্মসংস্থানের সুযোগ পাবো না। সময় একবারে শেষের দিকে আমরা মনে হয় মিমি স্যারের কাছে একটু যেতে চাচ্ছি। আপনি একটা প্রবাদ প্রবচন দিয়ে আসলে শুরু করেছিলেন, ঠিক তেমন ভাবে বলতে চাচ্ছি স্যার। মানে কথা আছে না যে চোরে না শোনে ধর্মের কাহিনী। আমরা পরিবর্তন চাই, সেই পরিবর্তনটা কতটা সুন্দর সেটা আমরা খুব ভালো করেই জানি, কিন্তু এই পরিবর্তনে অনেক কিছুই দেখা যায় অনেকভাবে ইম্প্যাক্ট ফেলবে। যেমন হচ্ছে যারা তামাক চাষ করে, যারা নিজেদের জীবিকা নির্বাহ করেন, তামাক নিয়ন্ত্রণ যখন আমি করব তখন তামাক চাষীদের বিকল্প কোন চাষে আমি আসলে, এই প্রশ্নটি আসে বারবার যে তাহলে তাদের বিকল্প কি, এটি বারবার সামনে আনা হয়। স্যার যদি শেষ র‍্যাপ আপ করেন, একটু একদম সময় শেষ আমাদের। এই বিষয়ে যখনই আলোচনা শুরু হয় আর কি, যে তামাককে বন্ধ করতে হবে, তামাককে নিষিদ্ধ করতে হবে, তখন এই জিনিসটাকে সামনে আনা হয়। আমরা যেহেতু মানে মানে কি বলে গরিব দেশ আর কি, ডেভেলপিং কান্ট্রি, সেখানে অধিকাংশ মানুষই নিচের টায়ারে আর কি, একেবারে দিন আনা দিন খাওয়া বা শ্রমজীবী মানুষ আর কি। এই শ্রমজীবী মানুষগুলোকে ইউটিলাইজ করা হয়। আপনি দেখবেন যে তামাক যখন বন্ধ করার কথা বলা হচ্ছে এই বিড়ি শ্রমিকরা তখন কি করবে। আপনি দেখবেন যে কৃষক এই তামাক উৎপাদন চাষ করে আর কি, সে বলবে তাহলে এই কৃষকদের কি চাষ করে কিভাবে টিকে থাকবে আর কি। তো সেখানে আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশে বহু ট্রেডিশনাল পেশা হারিয়ে গিয়েছে না। আপনার প্রেস ক্লাবের সামনে এক সময় ওই টাইপরাইটার ছিল, আপনি টাইপরাইটার দেখেন, টাইপরাইটার কিন্তু নাই। এবং তারা এখন কি করেছে, কম্পিউটার ভিত্তিক যে পেশা সেখানে সুইচ করেছে আর কি, তারা ট্রেন হয়েছে। এটা কোনো বিষয় না, অল্প কিছু যে বিড়ি শ্রমিক রয়েছে অথবা তামাক উৎপাদনের সাথে যারা যুক্ত রয়েছে, তারা অন্য জায়গায় অ্যাডপ্ট হওয়ার মাধ্যমে সুন্দরভাবে বাংলাদেশ সরকার পরিকল্পনা করলেই সেটাকে আমরা বিকল্প জায়গায় নিয়ে যেতে পরিকল্পনা দরকার, এবং হচ্ছে যে একটা ওই ধরনের আন্তরিকতা নিয়ে এগিয়ে আসার ব্যাপার আর কি। এটা হলেই কিন্তু সম্ভব। আরো আলোচনা হয়তো করতে পারতাম, ঠিক আলোচনাটি যখনই জমে উঠেছে সেই সময় আমাদের সময় শেষ হয়ে গেছে। এবং আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাই যে দেখবেন যে কোনো মিডিয়া সবসময় পলিটিক্যাল ডিসকাশন করছে, মনে হচ্ছে বাংলাদেশে আর কোনো সমস্যা নেই, তরুণরা খালি রাজনীতি করছে। তরুণরা যে এরকম একটা বিপদের মধ্যে আছে আর কি, সেটির ব্যাপারে কারোর তো দেখা যাচ্ছে না। আপনারা চেষ্টা করব আলোচনা করবার জন্য। ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ ইয়াসিন ইসলাম এবং মাইশা ফাহমিদা ইসলাম, আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি এই সকালবেলা আমাদের স্টুডিওতে এসে সরাসরি এরকম একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য এবং তরুণদেরকে উদযাপিত করবার জন্য। একই সঙ্গে মিমি, আমার মনে হয় শেষের দিকে চলে এসেছি। আমরা দর্শকদেরকে একটা ধন্যবাদ দিতে চাই, বিদায় নিতে চাচ্ছি। শুভ সকাল, সবাই ভালো থাকবেন, দিনটি ভালো কাটুক।